ওয়েলকাম ভিউয়ার্স নিউজ 24 এর সাপ্তাহিক আয়োজনে তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্টস বিনোদন 24 পাওয়ার্ড বাই ফাস্ট ওয়াশ। সপ্তাহ জুড়ে শোবিজ অঙ্গনে ঘটে যাওয়া আলোচিত চমকপ্রদ সব ঘটনা এবং তার অন্তরালের গল্প নিয়ে চলে এসেছি আমি নাইমা। বিরতি কাটিয়ে প্রায় 3 বছর পর আবারও ওটিটির পর্দায় ফিরলেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। গত 21 জুন ওটিটিতে মুক্তি পেয়েছে তার অভিনীত ওয়েব ফিল্ম লাইফলাইন। সময়, সংগ্রাম ও আত্ম অনুসন্ধানের এক ভিন্ন গল্পে এখানে অনন্য চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেত্রী। কি টাকা করতেছেন তখন থেকে? জীবনের পথে কখনো কখনো সময় সবচেয়ে বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়ায়, মানুষকে এমন সব সিদ্ধান্ত নিতে বাধ্য করে যা সে কোনোদিনও কল্পনাও করেনি। এমন এক আবেগঘন গল্প নিয়েই নির্মাতা কাজী আসাদ নির্মাণ করেছেন চরকি অরিজিনাল ওয়েব ফিল্ম লাইফলাইন। সম্প্রতি রাজধানীর আগারগাঁয়ে অনুষ্ঠিত হয়ে গেল ফিল্মটির একটি বিশেষ প্রদর্শনী। ফিল্মটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। তার সঙ্গে রয়েছেন রেজওয়ান পারভেজ, গাজী আকায়েদ, আখম হাসান, খায়রুল আলম সবুজ সহ আরো অনেকে। এটা অ্যাকচুয়ালি আমার করা ডিফারেন্ট একটা কাজ, ডিফারেন্ট গল্পের কাজ, কিন্তু এইটার যে গল্পটা এটা আসলে আমাদেরই গল্প, এটা আমাদের পরিবারেরই গল্প। আমি এখনো অস্ত্রসিদ্ধ ভিতর দিয়ে, আমি আমার মধ্যে ছিলাম না। আমি যে অ্যাক্টিং করছি এখানে সেটা আমার মনে হয় নাই। আমার পাশে আমার মেয়ে ছিল, সার্বক্ষণিকও কাঁদতেছিল এবং আমিও কাঁদতেছিলাম। আমার মনে হয় বর্তমান জেনারেশনের প্রত্যেকটা ছেলে মেয়ের এটা দেখা উচিত। আমার লাইফ লাইনে একটা নতুন সময়, কারণ আমি যেটা চেয়েছি সেটা হলো গিয়ে আমি সারা জীবনই এই কাজই করেছি। যেটা আমি বলতে চাই সেটা দেশের মানুষ বুঝুক। ভালোবাসার টানে একজন মানুষ কত দূর যেতে পারে এবং প্রিয়জনের জন্য কত বড় ঝুঁকি নিতে পারে সে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা হয়েছে লাইফলাইনে। ছবি নিয়ে আমার আর কিছু বলার নেই, যা বলার স্ক্রিনে বলে ফেলছি। রনি ভাই কোনো এক অদ্ভুত কারণে আমাকে পছন্দ করেন, আমি জানি না কেন। রনি ভাই যেটা হয় যে উনি আমাকে স্পেশালি কাজ করার সময় এত বেশি ফ্রিডম দেন, এই জন্য আমি রনি ভাইয়ের কাছে কৃতজ্ঞ। মুক্তির পর থেকেই দর্শকদের নতুন করে ভাবতে উদ্বুদ্ধ করেছে ফিল্মটি। পরিবারের প্রিয় মানুষের দায়িত্ববোধ, ভালোবাসা ও অনুভূতির মিশেলে তৈরি এ গল্প দর্শকদের হৃদয় ছুঁয়েছে। শাহিন শুভ, নিউজ 24। দেশের শোবিজ অঙ্গনের 3 জীবন্ত কিংবদন্তি অভিনয় শিল্পী দিলারা জামান, আবুল হায়াত ও ডলি জহুর অভিনয় ক্যারিয়ারে একে অপরের সঙ্গে আলাদাভাবে পর্দায় হাজির হলেও একসঙ্গে কখনো পর্দায় দেখা মেলেনি এই 3 তারকার। দীর্ঘ এই অভিনয় ক্যারিয়ারে এবার দাদি ভয়ঙ্কর শিরোনামের একটি নাটকের মাধ্যমে একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন এই 3 গুণী অভিনয় শিল্পী। যে কোনো কারো ভয়েস ক্লোন করা দীর্ঘদিন পর আবারও একসঙ্গে নাটকে কাজ করছেন দেশের 3 বরেণ্য অভিনয় শিল্পী আবুল হায়াত, দিলারা জামান ও ডলি জহুর। রাহাত কবিরের রচনা ও পরিচালনায় দাদি ভয়ঙ্কর শিরোনামের একটি নাটকে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করছেন তারা। সম্প্রতি উত্তরায় শেষ হয়েছে নাটকটির দৃশ্য ধারণের কাজ। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে একে অপরের সঙ্গে কাজ করা হলেও পর্দায় একসঙ্গে অভিনয় করেননি এই 3 কিংবদন্তি। এর আগে আবুল হায়াতের নির্দেশনায় শেষপত্র নাটকে অভিনয় করেছিলেন দিলারা জামান ও ডলি জহুর। প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় অভিনয় করা নিয়ে নিজেদের ভাবনার কথাও জানিয়েছেন এই তারকারা। তো আমরা একে অপরকে চিনি এবং আমরা মনে করি যে কো আর্টিস্ট বলতে আমরা যেটা বুঝাই আর কি, কো আর্টিস্ট যদি ভালো পারফর্ম না করে তাহলে নিজের অভিনয় ভালো করা যায় না। তো সেই দিকটার থেকে দেখতে গেলে এরা সবাই ভালো আর্টিস্ট। একটু নামটা শুনে মনে হয় যে হাসির নাটক, কিন্তু এই নাটকের ভেতরে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে যে প্রযুক্তি আমাদের জানতে হবে, বর্তমান যুগে বেঁচে থাকতে হলে এটা ছাড়া আমরা বাঁচতে পারবো না। প্রযুক্তি ও ইন্টারনেটের ইতিবাচক ও নেতিবাচক প্রভাবকে কেন্দ্র করে নাটকটি নির্মাণ করেছেন রাহাত কবির। এই ধরনের গল্পে 3 তারকার সঙ্গে কাজ করা প্রসঙ্গে নিজের অনুভূতির কথা জানিয়েছেন এই নির্মাতা। যেই দাদি দিলারা আন্টি, উনি আধুনিক হতে চায়, জেনজি হতে চায় এবং তাকে তুমুলভাবে উৎসাহিত করে তার নাতি আরশ। এবং উনি জেনজি হতে গিয়ে ইন্টারনেটে তার ফেসবুক অ্যাকাউন্ট খুলতে গিয়ে উনি ইন্টারনেটের ব্যবহারের সাথে যখন নিজেকে মার্চ করাতে চায় তখন অনেকগুলো ঘটনার মধ্যে দিয়ে তাকে যেতে হয়। উনি একটা স্ক্যামের শিকার হয় এবং এর পরবর্তীতে দেখা যায় যে উনি তার যে বাহিনীটা তৈরি করে হায়াত আঙ্কেল এবং ডলি আন্টিকে নিয়ে, ওই বাহিনীটার যে অ্যাডভেঞ্চার জার্নিটা সেটাই দেখানো হয়েছে। দিলারা জামান, আবুল হায়াত ও ডলি জহুর ছাড়াও নাটক
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আরশ খান, প্রিয়ন্তী উর্বি, নাদের চৌধুরী সহ আরও অনেকে। সমসাময়িক প্রযুক্তি নির্ভর এই নাটকটি দর্শকদের প্রশংসা কুড়াবে বলেও মনে করছেন এর অভিনয় শিল্পীরা। শাহিন শুভ, নিউজ 24। ভিউয়ার্স, দেখছেন তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার্ড বাই ফাস্ট ওয়াশ। নিচ্ছে একটা ব্রেক, ফিরছি আরো শোবিজ আপডেট নিয়ে। ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। দেখছেন তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার্ড বাই ফাস্ট ওয়াশ। চলুন দেখে নেই শোবিজ দুনিয়ার আরো কিছু আপডেট। ভারতীয় বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো দাদাগিরি ও দিদি নাম্বার 1 ঘিরে সামনে এসেছে এক চাঞ্চল্যকর খবর। গতানুগতিকতার বাইরে এবার এই দুই অনুষ্ঠানের সঞ্চালনায় আসছে বড় পরিবর্তন। দাদাগিরির সঞ্চালনায় আর দেখা যাবে না সৌরভ গাঙ্গুলিকে, আর দিদি নাম্বার 1-এর উপস্থাপনায় থাকছেন না রচনা ব্যানার্জি। ফলে দুই অনুষ্ঠানের দর্শকদের মধ্যে শুরু হয়েছে তুমুল কৌতূহল। তাহলে কারা আসছেন নতুন সঞ্চালকের ভূমিকায়? দুই বাংলায় সমান্তালে জনপ্রিয় রিয়েলিটি শো দাদাগিরির কথা বলতেই যেন চোখের সামনে ভেসে ওঠে শুধুমাত্র একজন ব্যক্তির কথা, যিনি তার ক্যারিয়ারে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে খ্যাতি লাভ করলেও আলাদা পরিচিতি তৈরি করেন দাদাগিরির দাদা হিসেবে। বলছি সৌরভ গাঙ্গুলির কথা। তবে দাদাগিরির নতুন প্রোমো প্রকাশ্যে আসতেই নজরে আসলো নতুনত্ব। সৌরভ গাঙ্গুলির পরিবর্তে এবারে অনুষ্ঠান সঞ্চালনায় থাকছেন টলিউড সুপারস্টার দেব। সিনেমা ও রাজনীতি পেরিয়ে ক্যারিয়ারের এই মোড়ে দেবের নতুন যাত্রা নিয়ে দর্শকদের কৌতূহল তুঙ্গে। অন্যদিকে প্রায় 1.5 দশক ধরে দর্শকদের মন জয় করে চলে আসা আরেক রিয়েলিটি শো দিদি নাম্বার 1-এর প্রধান মুখ রচনা ব্যানার্জির পরিবর্তে অনুষ্ঠানটির উপস্থাপনায় নজরে আসবেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। সম্প্রতি প্রকাশিত প্রোমোর মাধ্যমে জি বাংলা আনুষ্ঠানিকভাবে স্বস্তিকা মুখার্জিকে নতুন দিদি হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে। শুধু সঞ্চালক পরিবর্তনই নয়, নতুন সিজনে আসছে একাধিক নতুনত্ব। কোথায় দাদা আর কোথায় আমি? দাদাগিরি না করেও দাদাগিরি করা যায়। নতুন প্রমোতে নতুন শো নিয়ে দেবকে দেখে অনেকেই খুশি হলেও সৌরভ গাঙ্গুলিকে মিস করে দর্শক মহলে ইতিমধ্যে নানান কানাঘুষো শোনা যাচ্ছে। তবে ভক্তদের জন্য স্বস্তির বিষয়, দাদাগিরির বদলে বিগ বসের দায়িত্বে নজরে আসবেন সৌরভ গাঙ্গুলি। এদিকে দেব নতুন করে সঞ্চালনায় দাদাগিরিতে নজরে আসলেও এখন তাকে তুলনা করা হবে সৌরভ গাঙ্গুলির সঙ্গে, যা দেবের জন্য নতুন এক চ্যালেঞ্জ। অন্যদিকে দিদি নাম্বার 1 ঘিরেও আলোচনা যেন কম নয়। ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে অনুষ্ঠান থেকে সরে দাঁড়ানোর কারণ ব্যাখ্যা করতে গিয়ে রচনা ব্যানার্জি জানান, কাজের চাপের কারণেই তিনি নিয়মিত সময় দিতে পারছিলেন না। একই সঙ্গে তিনি আরো জানান, অনুষ্ঠানটিকে নতুনভাবে সাজানোর সিদ্ধান্ত ছিল চ্যানেল কর্তৃপক্ষের, আর সে বিষয়ে তার কোনো আপত্তি নেই। তারপরও যেন রচনার কথায় অভিমানের ছাপ কিছুটা স্পষ্ট। দাদাগিরি ছেড়ে দিয়েছে। এবার দেখবার পালা জি বাংলার এই নতুন প্রমোতে কালজয়ী এই দুই রিয়েলিটি শোর নতুনত্ব ভক্তদের মাঝে কিরূপ আগ্রহ তৈরি করে। দেখতাম রোজ। আহসান হাবিব রকি, নিউজ 24। ভারতের কিংবদন্তি সঙ্গীত শিল্পী আলকা ইয়াগনিক সম্প্রতি দেশের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণ গ্রহণ করতে গিয়ে আবারও খবরের শিরোনামে উঠে এসেছেন। তবে সম্মাননা পাওয়ার আনন্দের পাশাপাশি ভক্তদের মধ্যে তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগও দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে শ্রবণ সংক্রান্ত সমস্যার সঙ্গে লড়াই করা এই শিল্পী অবশেষে নিজের বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন এবং ভক্তদের উদ্দেশ্যে নিজের অবস্থার কথাও জানিয়েছেন। 4 দশকেরও বেশি সময় ধরে সঙ্গীত অঙ্গনকে নিজের সুরেলা কণ্ঠের জাদুতে মাত করে রাখা সঙ্গীত শিল্পী আলকা ইয়াগনিককে ভারতের অন্যতম সর্বোচ্চ বেসরকারি সম্মাননা পদ্মভূষণে সম্মানিত করা হয়েছে। গত 23 জুন ভারতের রাষ্ট্রপতির হাত থেকে তিনি এই সম্মাননা গ্রহণ করেন। পদ্মভূষণ সম্মাননা গ্রহণের মাধ্যমে প্রায় 2 বছর পর ক্যামেরার মুখোমুখি হন আলকা ইয়াগনিক। এ সময় তার চেহারায় বয়সের ছাপ স্পষ্ট বোঝা যায় এবং বোঝা যায় যে তিনি ঠিকমতো হাঁটতেও পারছেন না। মঞ্চে ওঠার সময় তাকে অন্যের সাহায্য নিতে হচ্ছে, এমনকি অনুষ্ঠানের শেষে তাকে হুইলচেয়ারে বসিয়ে নিয়ে যেতে দেখা যায়। সেই ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। প্রিয় গায়িকাকে এমন শারীরিক অবস্থায় দেখে স্বভাবতই উদ্বেগের ভাঁজ পড়ে ভক্তদের কপালে। তবে কি আবারও নতুন করে গুরুতর কোনো অসুস্থতায় ভুগছেন তিনি? এই জল্পনার অবসান ঘটিয়ে সামাজিক মাধ্যমে নিজের বর্তমান স্বাস্থ্যগত পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন আলকা ইয়াগনিক নিজেই।
সামাজিক মাধ্যমে করা সেই পোস্টে আলকা জানান তিনি গত 2 বছর ধরে মিডিয়ার প্রচার ও জনসম্মুখে আসার বিষয়টি এড়িয়ে চলছেন। তবে অনেকেই তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন, ভালোবাসা এবং প্রার্থনায় সবসময় পাশে ছিলেন। তবে পদ্মভূষণের মতো মর্যাদাপূর্ণ সম্মাননা পেয়ে আর নিজেকে সামলে রাখতে পারলেন না তিনি। পদ্মভূষণে ভূষিত হওয়ার অনুভূতিকে ব্যক্ত করে সেই পোস্টে নিজের শারীরিক অবস্থার কথা উল্লেখ করে গুণী এই শিল্পী লেখেন, এই মুহূর্তটি বিশেষভাবে অর্থবহ, কারণ এটি শুধু কাজের স্বীকৃতি নয়, বরং ভালোবাসা, আশা আর দৃঢ়তা থেকে আসা শক্তির একটি স্মারক। আমি ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছি, শুধু নিজের জন্য নয়, বরং আপনাদের প্রত্যেকের জন্য, যারা এই যাত্রার অংশ ছিলেন। বিগত 2 বছর আগে একটি বিরল স্নায়ুর অসুখে আক্রান্ত হয়ে শ্রবণ শক্তি হারান এক সময়ের ব্যস্ততম ও জনপ্রিয় গায়িকা আলকা ইয়াগনিক। আকস্মিক এক ভাইরাসের আক্রমণের কারণে তার এই অবস্থা হয় এবং তিনি নিজেকে মিডিয়া থেকে আড়াল করে নেন। তবে এতদিন পর রাষ্ট্রীয় সম্মানের অংশীদারিত্ব গ্রহণে মিডিয়ার মুখোমুখি হতেই যেন ভক্তদের ভালোবাসা, দোয়া আর প্রার্থনায় সিক্ত হলেন গুণী এই শিল্পী, যা তার শিল্পী সত্তার প্রাপ্তি এবং জনপ্রিয়তার এক বড় প্রমাণ। আহসান হাবিব রকি, নিউজ 24। ভিউয়ার্স, দেখছেন তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার্ড বাই ফাস্ট ওয়াশ। নিচ্ছে একটা ব্রেক, ফিরছি আরো শোবিজ আপডেট নিয়ে। ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। দেখছেন তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার্ড বাই ফাস্ট ওয়াশ। চলুন দেখে নেই শোবিজ দুনিয়ার আরো কিছু আপডেট। দীর্ঘদিন ধরেই রূপালী পর্দা থেকে দূরে আছেন ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। অভিনয়ে ফেরার বিষয়ে নানা সময় গুঞ্জন শোনা গেলেও এবার নিজেই জানালেন নিজের অবস্থান। স্পষ্ট করে বলেছেন সাধারণ কোনো সিনেমা, নাটক বা বিজ্ঞাপনে আর কাজ করতে চান না, তবে একটি বিশেষ শর্ত পূরণ হলে আবারও ক্যামেরার সামনে দাঁড়াতে আপত্তি নেই তার। সম্প্রতি এক সাক্ষাৎকারে পপি জানান অভিনয়ে ফেরার জন্য বিভিন্ন মাধ্যম থেকে একাধিক প্রস্তাব পেয়েছেন, এমনকি তাকে নিয়ে সিনেমা নির্মাণের আগ্রহ প্রকাশ করেছেন অনেক নির্মাতারা। কিন্তু এখন তার জীবনের অগ্রাধিকার পরিবার। তবে বায়োপিক হলেও সেটি হতে হবে তার মনের মতো। নিজের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো যথাযথভাবে তুলে ধরা না হলে অভিনয়ে ফিরতে রাজি নন এই অভিনেত্রী। শেষ মুহূর্তে স্থগিত করা হলো পশ্চিমবঙ্গের জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার অনুপম রায়ের ঢাকায় অনুষ্ঠিতব্য বহুল প্রতীক্ষিত কনসার্ট। 26 জুন রাজধানীতে ওয়ান ট্রু সাউন্ড শিরোনামের এই আয়োজন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনুষ্ঠান শুরুর মাত্র একদিন আগে স্থগিতের ঘোষণা আসে। কনসার্টটি স্থগিত হওয়ার কারণ হিসেবে কলকাতা থেকে অনুপম রায়ের ম্যানেজার রানা সিংহ রায় জানান, অনুমতি না পাওয়ার কারণে কনসার্টটি আপাতত স্থগিত করা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে কনসার্টের নতুন তারিখ ঘোষণা করার চেষ্টা করা হবে। যদি নতুন তারিখ নির্ধারণ সম্ভব না হয় তাহলে টিকিটধারীদের অর্থ ফেরতের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানানো হবে। যারা টিকিটের মূল্য ফেরত নিতে আগ্রহী তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হবে। প্রশাসনের অনুমতি না পাওয়ায় গত বছর শেষ দিকে স্থগিত হয় বিদেশি শিল্পীদের নিয়ে আয়োজিত বেশ কয়েকটি কনসার্ট। এর মধ্যে ছিল মেইন স্টেজ আয়োজিত পাকিস্তানের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আতিফ আসলামের কনসার্টও। অবশেষে আগামী 24 জুলাই আয়োজন করা হচ্ছে মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম শিরোনামের সেই কনসার্টটি। আয়োজকেরা জানান এরই মধ্যে চূড়ান্ত হয়েছে মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম কনসার্টের ভেন্যু। নেওয়া হয়েছে সরকারি অনুমোদন, নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র এবং কর্তৃপক্ষের অনুমতি। শিগগির আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে কনসার্টের ভেন্যুর নাম। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে গত বছর আতিফের কনসার্টের জন্য যারা টিকিট কিনেছিলেন কিন্তু রিফান্ড নেননি, তাদের নতুন করে টিকিট কেনার প্রয়োজন নেই। ভিউয়ার্স, শেষ করছি আমাদের সাপ্তাহিক আয়োজন তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার্ড বাই ফাস্ট ওয়াশ। শোবিজ অঙ্গনের আলোচিত সব ঘটনা ও তার অন্তরালের গল্প জানতে দেখতে থাকুন বিনোদন 24। দেখা হবে আগামী সপ্তাহের নতুন আয়োজনে। স্টে টিউনড টু নিউজ 24।